বছর দু বছর নয়, ১৪৪ বছর পর মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভে দেশ নয় গোটা পৃথিবী থেকে হিন্দু সনাতনীরা তারা আসছেন। ইতিমধ্যে ৪০-৫০ কোটি বা তার বেশি মানুষ এখানে পুণ্য স্নান করেছেন, অমৃত স্নান করেছেন, শাহী স্নান করেছেন। কিন্তু সেখানে যে ঘটনা ঘটেছে, সেখানে যে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে ভিড়ের কারণে, তা নিয়ে বিজেপি সরকার, যোগী সরকার, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও আপনি প্রশ্ন করতে পারেন। সেই অধিকার আপনার রয়েছে, কারণ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনি হিন্দু সনাতন ধর্মকে অপমান করার অধিকার আপনাকে কেউ দিয়েছে? ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করুন, কারণ আজ গোটা বিশ্বের হিন্দু সনাতনী ছিছি করছে এই বাংলাকে। যে বাংলা রামমোহনের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, সে বাংলায় আজ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যুকুম্ভ পৌলমী, এটা লজ্জার। একদমই তাই সন্তু। এখানেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রথম নয়, এর আগে যখন রাম মন্দির তৈরি হয়েছিল অযোধ্যাতে, ঠিক একইভাবে রাজনীতির বিষয়টা উস্কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন? যে নির্বাচনী গিমিক, কোট আনকোট বলেছিলেন নির্বাচনী গিমিক। আর এবার মহাকুম্ভকে তিনি প্রকাশ্যে কি বলছেন? মৃত্যুকুম্ভ। ভাবুন একবার, এভাবেই প্রকাশ্যে সনাতন ধর্মকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে অপমান করাটাই কি ট্রেন্ড হয়ে যাচ্ছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আমরা প্রথমেই আপনাদের শোনাবো চা আড্ডার খবরে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভায়, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন শুনুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন ৩০ জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে। ৮ বার আগুন লেগেছে বড় লোক আর ভিআইপিদের জন্য, লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান ১৫ ঘন্টা ২০ ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে ২০০০ টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। শোনালাম সন্তু, মহাকুম্ভ নিয়ে একেবারে বিধানসভার মাটি থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মৃত্যুকুম্ভ। সনাতন ধর্ম, হিন্দুদের যে কালচার, সেই সংস্কৃতি, সেই ভাবধারাকে কার্যত জলাঞ্জলি দিয়েছেন। আরও একটা বড় বিষয়, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন চাচা ছোলা একের পর এক আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ নিজের ধর্মের পরিচয় দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতি তৈরি হলো কেন? বিরোধী দলনেতা ঠিক কি ভাষা আক্রমণ করেছিলেন একবার শোনান। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান, এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। মহাকুম্ভ থেকে সত্যিই কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? গতকাল যখন এই মন্তব্য করছেন, তার কয়েক ঘন্টা আগে বর্ধমানের যে আরএসএসের সভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সভা, সেই সভা থেকে স্বয়ংসেবকদের সামনে বসিয়ে স্বয়ংসেবক প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান, সংঘ প্রধান মোহন ভাগবত, তিনি যে কথা বলেছেন, সেই কথায় কি বুকটা চিনচিন করছে? আমরা আলোচনায় আসবো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিসবাবু, আপনাকে স্বাগত জানাই। সৌমিক রাহা রয়েছেন, প্রতিবাদী হিন্দু। সৌমিক রাহা, আপনাকে স্বাগত জানাই। সৌমিক রাহা, আমি সরাসরি জানতে চাই, আমি যেটুকু জানি, আমি একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি মহাকুম্ভ গিয়েছিলেন। পৌলমী, সৌমিকও মহাকুম্ভ গিয়েছিল এবং আমি এবং আমাদের সহকর্মী মধুকল্পিতাও গিয়েছিলাম। 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা ছিলাম মহাকুম্ভে। মহাকুম্ভের যে পরিস্থিতি,
সত্যি তো প্রশ্ন উঠবে যে হিন্দু সনাতনীদের একটা পীঠস্থান, সেই জায়গায় এই ঘটনা ঘটবে কেন? কিন্তু এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার আরও একটা প্রশ্ন রয়েছে সৌমিক, হিন্দু সনাতনীদের অপমান করার ঠেকা কেউ কি নিয়ে রেখেছে? আমি প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমার খুব লজ্জা হচ্ছে যে আজকে আমাদের ১৫০ কোটি ভারতবাসীর দেশে সেকুলার বলার পরেও আজকে আমরা শুধুমাত্র সনাতনী হিন্দু বলেই কোনো রাজ্যের অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই হেন কথা বলতে পারে। এ যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে বলতো, আমি পরিষ্কারভাবে বলছি, তাহলে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন, প্রশাসনিক প্রধান হন, যেই হন না কেন, বাড়ি থেকে বেরোতে পারতো না। তবুও আমি সাবধানবাণী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এত নেগলেক্ট হিন্দুদের করবেন না। কোটি কোটি নাগা সাধু আপনার এই কথা কিন্তু যদি তাদের কানে যায়, আমি দায়িত্বের সাথে বলতে পারি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একবার যদি সাধুরা জাগে, একবার যদি তাদের কানে কথা পৌঁছায়, আপনিও বাড়ি থেকে বেরোতে পারবেন না। এটা আমাদেরকেও বুঝে নিতে হবে পরিষ্কার। না না, এরকম টেলিভিশন চ্যানেলে বসে না না, কেন পারবে না? সকাল শ্রমিক আমি জানি আপনার কষ্ট হচ্ছে। শ্রমিক আমি একটু বলি, শ্রমিক এক মিনিট আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি প্রতিবাদী হিন্দু, আপনার কষ্ট হচ্ছে প্রবলেম। শ্রমিক আমি জানি, আমরা জানি যে আপনি প্রতিবাদী হিন্দু, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু পৌলমী, এটা সত্যি একটা প্রশ্ন চিহ্ন। আমরা সত্যি অবাক হয়েছিলাম গতকাল, পৌলমী তুমিও দেখেছিলে। একদমই তাই। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই একবার এই কাজ করেছেন এটা কিন্তু নয়। আমরা দেখেছি যে মুসলিম তোষণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সংখ্যালঘুদের জন্য, হাই মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে, বাজেটে বাড়ানো হয়েছে। কিন্তু যখন হিন্দুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে, দুর্গাপুজোতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেখানেও যদি আমরা তুল্যমূল্য বিচার করি বেশ খানিকটা পার্থক্য নজরে পড়বে। আমরা একটু দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, যে ছবিটা আমরা বাংলার বুকে দেখতে পাচ্ছি, একদিকে মুসলিম মানে সংখ্যালঘু, আবার অন্যদিকে সংখ্যাগুরু যদি আমরা হিন্দু বলি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বুক কাঁপছে যদি এই ভোট ব্যাংকটা ভাগ হয়ে যায়? সেই কারণে কি তোষণ চলছে বারবার? এই তোষণ করেই কি ভোট বৈতরণীর চেষ্টা? দেখুন, শুধু ভোট ব্যাংক চলে যাওয়ার ভয় বা মুসলিমদের উপরেই যে শাসনটা চলছে, মুসলিম ভোটের উপরে যে ওনার সরকারটা তৈরি হয়েছে, শুধু এটা নয়, এটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে। দীর্ঘ বাম মানসিকতা যেটা পশ্চিমবঙ্গে, সেখানে হিন্দুদের হেয় করা, এটা মানে দ্য কুল থিং, মানে এতে কিছু যায় আসে না, মানে হিন্দু দেবদেবতাদের মানে যায়, মানে সত্যি যায়। তা না হলে যদি বিবেচনা বান ব্যক্তি যদি হলেন, যদি ওনার যদি বিবেক থাকতো, তাহলে উনি বলতেন 14 আর 19 জুন 2024 1300 মানুষ পদপিষ্ট হয়েছে হজ করতে গিয়ে মক্কায়। 2015 সালে 2000 মানুষ পদপিষ্ট হয়েছে সেপ্টেম্বর মাসে হজ করতে গিয়ে মক্কায়। তারপরে 1987-এর পর থেকে প্রায় 5 না 7 বার সৌদি সরকার ইরানের শিয়াদের হজ করার জন্য ভিসা বন্ধ করেছে। শিয়া সুন্নি কতলে আম হয় হজে মক্কায়। যদি বিবেকবান মানুষ হতেন উনি এইগুলো উল্লেখ করতেন। সেই জন্যে যখন একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবার জন্য, প্রত্যেকটা ভারতবাসীর জন্য, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, ওখানে ভক্তরা ওখানে পদপিষ্ট হয়েছে, সবার জন্য দুঃখের বিষয়, সেটাকে আপনি বলছেন মৃত্যুকুম্ভ। তাহলে এই হজ যাত্রা আপনি কি বলবেন? এই উমরাগুলোকে আপনি কি বলবেন? বলতে পারবেন আপনার ভোট ব্যাংকের সামনে? সেই জন্যে বিবেকচ্যুত হয়েছে এই সরকার, পুরোপুরি একটা ক্রিমিনাল সরকার, কোনো বিবেকহীন, পুরো বিবেক নেই। না, আমি দেবাশিস দা, আমি দেখছিলাম ওনার বক্তব্য। উনি ইউপি সরকার, যোগী সরকারকে, এমনকি প্রধানমন্ত্রীকেও তিনি প্রশ্ন করতে পারেন, সেই অধিকার তার রয়েছে এবং তাদের সাংসদরা রয়েছে সংসদে। কিন্তু একটা সনাতনী হিন্দুদের এত বড় একটা 144 বছর পর মহাকুম্ভ, সেটা কি অপমান করা যায়? একদম। আর একটা বিষয় সন্তু মনে করার বিষয় যে এখন উত্তরপ্রদেশের সরকার বা মোদী সরকারকে তুলনা করছেন, যখন কংগ্রেসের আমলে যখন হয়েছিল আমরা দেখেছিলাম যে মহাকুম্ভতে সেখানেও তো বিপত্তি ঘটেছিল, সেখানে তো ঘটনা ঘটেছিল। আমি শুধু একটা কথা অ্যাড করবো, উনি কিন্তু শুধু সনাতনী হিন্দুদের অপমান করতে গিয়ে কোনো যোগী সরকার বা মোদিজিকে অপমান করেনি, উনি 4 শঙ্করাচার্যকে অপমান করেছেন, উনি 13 আখড়া পরিষদের আচার্যকে অপমান করেছেন, লক্ষ
লক্ষ লক্ষ হিন্দু ধর্মগুরু যারা এই কুম্ভতে এতদিন তাঁবু খাটিয়ে ওখানে সাধারণ মানুষের সেবা করে গেছেন, ভান্ডারা করে গেছেন, মানুষের সেবার জন্য ওখানে তাও ক্যাম্প করে গেছেন, প্রত্যেককে অপমান করেছেন। কোটি কোটি শ্রদ্ধালুকে অপমান করেছেন, ভক্ত সমাজকে অপমান করেছেন, বৈষ্ণব সমাজকে অপমান করেছেন। আর ব্রাহ্মণ কাকে বলছেন আপনি? গোটা আপনি আসলে ব্রাহ্মণ্যবাদ, সেই পুরনো দিনের ব্রাহ্মণ্যবাদ, সেই ব্রাহ্মণ্যবাদ কিন্তু উনার মধ্যে অহংটা একদম চূড়ান্ত। মানে সেই কারণে বিধানসভায় নিজেকে পরিচয় দিতে হলো ব্রাহ্মণ। হিন্দু ধর্মের মূল কথা মুক্তি হবে কবে? আমি যাবে। এই এত কোটি কোটি লোক মুক্তি পেতে গেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি, তার কারণ উনার আমি কোনোদিন যাবে না, উনি পুরোটা উনি এটাকে মৃত্যু কুম্ভ ইত্যাদি সবকিছু বললেন, ঠিক আছে। উনি এরকমই কিছু একটা হজকে নিয়ে বলতে পারবেন না। উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি ব্রাহ্মণ, উনি মঞ্চে দাঁড়িয়ে সেই সরস্বতী বন্দনার যে মন্ত্র তার যে কি উচ্চারণ করছেন, একদম পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন, আমাদের ধর্মকে উনি আঘাত করছেন। উনি এরকম কোনো কোরআনের কোনো আয়াত কোনো সূরাকে নিয়ে এরকম মঞ্চে দাঁড়িয়ে উনি খিল্লি করতে পারবেন? শুধু পৌলমী, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আরো একবার তথ্যটা দেখাবো যে এই রাজ্যে একাধিকবার পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেটা কি বিধানসভায় দাঁড়িয়ে তার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী নিলেন? কারণ 2011 সাল থেকে দেখুন, 2017 সালে গঙ্গাসাগরে পদপিষ্টের মৃত্যু হয়েছিল 7 জন। উত্তর 24 পরগনা 2019-এর লোকনাথ মন্দিরে পদপিষ্টের ঘটনা, পানিহাটিতে দই চিড়ে উৎসবে মৃত 3, গঙ্গাসাগরে এবছর 2024-এ পদপিষ্টের মৃতের সংখ্যা 3, মানে 2024 থেকে 2025, গঙ্গাসাগরে 2017 এই ঘটনা। এই ঘটনাগুলোর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নিয়েছেন? আমি পুরো বক্তব্যই শুনতে পাই না, তুমি শুনতে পেয়েছো? শুনেছি, কেননা তখন বুলেটিনে ছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো যে বন্ধ হয়েছে সেই নিয়ে একটা বাক্য খরচ করেননি। আবার অন্যদিকে মহাকুম্ভ নিয়ে তিনি বারবার টার্গেট করেছেন। তিনি কি বলছেন যে ভিভিআইপিদের জন্য আলাদা করে প্ল্যান করা হয়েছে, সাধারণ মানুষের জন্য আলাদা জায়গা করা হয়েছে। অর্থাৎ সেখানটা যে মহাকুম্ভর যে পবিত্র জায়গাটা, সেই পবিত্র জায়গাটাকে নাকি অপবিত্র করা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল, কোট আনকোট, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটু দেবাশিস বাবুর কাছে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় বললেন হিন্দুদের নিয়ে বাক্যটা কম খরচ করলেন, বরং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেন। আবার এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রসঙ্গ তুলে দিয়েছিলেন, সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিয়ে নাকি একের পর এক উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। তারা যদি আন্দোলনে নামে তাহলে রুখতে পারবেন তো? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভায় উস্কানি দিচ্ছেন, সনাতন ধর্মকে পেছনে ফেলছেন? উনি একদম ব্ল্যাকমেলের রাজনীতি করছেন। উনি মানে একদম পুরো মানে কি বলা যায়, মানে টেরর, মানে উনি সন্ত্রাসের রাজনীতি করছেন। উনি ভয় দেখাচ্ছেন একটা সম্প্রদায়কে, ওনারই রাজ্যের অধিবাসী, ওনারই নাগরিক, ওনারই সিটিজেন্স, তাদের উনি ভয় দেখাচ্ছেন। একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের প্রতি উনি ভয় ভীতি তৈরি করছেন। মানে এর চেয়ে নিচে তো নামতে পারে না কেউ। আর উনি ধর্ম নিয়ে এত কিছু বলছেন, অপবিত্র হয়ে গেছে। উনি ধর্মতলা উনি পুজো দিক না, যে ধর্মতলাকে এই কমরেডরা কমিউনিস্টরা গো মাংস খেয়ে সেটাকে অপবিত্র করেছিল, তখন ওরা ধর্মতলা অপবিত্র মনে হয়নি। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যখন গো মাংস খাওয়া হচ্ছে, বিফ ফেস্টিভ্যাল করা হচ্ছে, তখন তো ওনাকে মনে হয় যে ধর্ম আক্রান্ত হচ্ছে। সেই জন্যে এই যে পশ্চিমবঙ্গে হিন্দুদের গালাগাল করে একটা ফ্যাশন, ধর্মকে গালবন্ধ করে একটা ফ্যাশন। আমি এটা বুঝতে পারি না, হিন্দুদের হয়ে কথা বললে আপনি সাম্প্রদায়িক, আর হিন্দু বিরোধী কথা বললে সেকুলার। এটা কোন নীতিতে হয়, কোন নিয়মে হয়? আমি এটুকু বোঝার চেষ্টা করছি। নিশ্চয়ই কেউ বড় বড় পোস্ট লেখেন না সোশ্যাল মিডিয়ায়, তারা নিশ্চয়ই লিখবেন। দেখছেন আগুন লাগলে মহাকুম্ভে যারা নক্কারজনক ঘটনা জিনিস লেখেন সোশ্যাল মিডিয়ায়, তারা নিশ্চয়ই লিখবেন। আমি সৌমিকের কাছে আসার চেষ্টা করি। পৌলমী, সৌমিক, তুমি মহাকুম্ভে গিয়েছিলে, আমিও গিয়েছিলাম সৌমিক। সেখানে আমরা দেখেছি যে প্রশাসনের তৎপরতা, এনএসজি উপস্থিত রয়েছে, ভারতীয় সেনাকে ডিপ্লয় করা হয়েছে, কিন্তু তারপরেও এই ঘটনা যখন ঘটছে প্রশ্নচিহ্ন উঠবে যোগী সরকারের দিকে। আমরা প্রশ্ন করছি যে কেন হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে হিন্দু সনাতনীদের একটা আস্থা স্থল, সেখানে আঘাত করা যায়? একদমই তাই। শুনতো আমরা একটু সৌমিকবাবুর কাছে যাব, কিন্তু তার আগে একটাবার আমরা একটু গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনগুলো দেখাচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, তৃণমূল কংগ্রেস এই দলটারই যেন একটা হিন্দু উদ্দেশ্য হচ্ছে। এই ট্রেনটা সেই রাম মন্দিরের সময় থেকে সমালোচনা করেছিলেন। রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করা যাবে না, অর্থাৎ ওই একটা বিশেষ দিন, সেদিনও নাকি ছুটি ঘোষণা করা যাবে না। এরপরে লক্ষ্য কণ্ঠে যেদিন গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল, সেদিন টেট পরীক্ষা দেওয়া হয়েছিল। ভাবতে পারছো?
মিছিল করা হয়েছিল, একদম মিছিল, বিরাট বড় মিছিল, সেখান থেকে বলা হলো আমরা সবাই রাজ্যের প্রশাসন কিরকম নক্কারজনক দেখুন। এই মুহূর্তে তথ্যগুলো দেখায়। রামনবমীর মিছিলে সমালোচনা করা হয়েছিল, এমন দেখেছিলাম রামনবমীর মিছিল করাতে কেন্দ্রীয় বাহিনীকে আসতে হয়েছে, একাধিক রাম পুজোর অনুমতিতে না, মিছিলের আগেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যে কোনো ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, একাধিক জায়গায় দুর্গাপুজোর অনুমতিতেও না, এবং আমরা দেখলাম মঞ্চ নিয়ে একটা বিরাট বড় কথা, মঞ্চ বন্ধ করে দেওয়া হচ্ছে, ভিড় হলে বন্ধ করে দেওয়া হচ্ছে না। এমনকি বিভিন্ন জেলায় সরস্বতী পুজোতে বাধা, অর্থাৎ নতুন সংযোজন, সরস্বতী পুজোতে বাধা, এবং রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সাধুদের সমালোচনা করা হচ্ছে। শুধু ভাবতে পারছো সরস্বতী পুজোর জন্য আইনি মানে সাহায্য নিতে হয়েছে, এবং সেখানে যে সমস্ত আশ্রমিকরা রয়েছে তাদেরকে সমালোচনা করা হচ্ছে, মানে ট্রেনটা ভাবো, এবং সেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবি আমরা দেখেছি। শ্রমিক, আমি পরিষ্কার জানতে চাই, আমি আসবো দেবশিসদা, আমি আসবো আমি শ্রমিক পরিষ্কার জানতে চাই যে এই ছবিটা বাংলায় কেন হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু রাজনীতিবিদ, তিনি কি জেনে শুনে করছেন না জেনে করছেন? সন্তু, আজকের দিনটায় সকালবেলায় ওঠার পরেই আমি যখন সাধারণতভাবে সোশ্যাল নেটওয়ার্কিংটা ঘাটলাম, আমার মনে পড়ে গেল আজকের দিনটার ঠিক 1 বছর আগেকার কথা, আবার ঠিক একদিন আগেকার কথা। মানে এ রাজ্যে এমন একটা পরিস্থিতি, বিরোধী দলনেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইনহাউস কথা বলতে চায় তাকে সাসপেন্ড হতে হয়, আর তোমার মতন সাংবাদিকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যটা তুলে ধরতে চায় তাদের অ্যারেস্ট হতে হয়। সেটা সম্ভবত আজকে 1 বছর হলো, 19শে ফেব্রুয়ারি আজকে 1 বছর হলো, আমার মানে সোশ্যাল নেটওয়ার্ক তাই বলছে। তো এই টোটাল বিষয়টা বোঝা যাচ্ছে এ রাজ্যে কথা বলাতেই মানা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘুরিয়ে একটা সত্য কথা বলে ফেলেছেন, কথাটার প্রেজেন্টেশন আমাদের খারাপ লাগছে, কিন্তু উনার কাছে কিন্তু সত্যটা কোথায়? উনার কাছে এটা মৃত্যুকুম্ভই বটে। কিভাবে মৃত্যুকুম্ভ? উনার রাজনৈতিক কেরিয়ারের এটা আগামী 1 বছর পরে শেষ কেরিয়ার হতে চলেছে, এটার উনি আগেই পূর্বাভাস পাচ্ছেন। সেইটাই কিন্তু বাবু দিলেন যে মৃত্যুকুম্ভ। একবার যদি আমরা পরিসংখ্যানটা দেখি, যে হিন্দু সম্প্রদায় আমাদের রাজ্যে রয়েছে 7 কোটি, আর মুসলিম রয়েছে 3 কোটি, আর এর মাঝে আসাদুদ্দিন ওয়াইসি হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি প্রত্যেকটি আসনে প্রার্থী দেবেন। অর্থাৎ যদি মুসলিম ভোট ব্যাংকটা, মানে সংখ্যালঘু ভোট ব্যাংকটা যদি বাদ হয়ে যায়, মানে সেখানে যদি ভাগ বসায়, হিন্দুরা যদি একত্রিত হয়ে যায়, তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ডঙ্কা বাজছে? এটা উনি টেমপ্লেট আছে, আপনারা লক্ষ্য করবেন, ওটা সিএ এনআরসি বিরোধী আন্দোলন ছিল, কিন্তু পুরো সাম্প্রদায়িক কালার নিয়েছিল। আর এই রাজ্যের প্রশাসন দাঁড়িয়ে থেকে রেলগাড়ি পোড়াতে সাহায্য করেছিল, স্টেশন আক্রমণ করতে সাহায্য করেছিল। আমরা তখন কি ধ্বংসলীলা দেখেছি, আর প্রশাসন মুখ দর্শক হয়েছিল। তার মানে একটা টেমপ্লেট আছে, উনি সিদ্ধহস্ত এই বিষয়ে। উনি দরকার হলে পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক আগুনের মধ্যে ঠেলে দেবেন একদম। উনি চরম সাম্প্রদায়িকতা করবেন, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে উনি একদম পটু। আমরা সিএনআরসি সবাই দেখেছি কি বিভৎস পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক সেরকম একটা উনি প্রকাশ্যে দাঁড়িয়ে সেরকম একটা উনি হুমকি দিচ্ছেন, উনি ব্ল্যাকমেল করছেন। উনি মানে এটা তো মানে এরপরে তো মানে আইনি পদক্ষেপ মানুষের নিতে হবে। আমরা তো আবেদন করবো বিরোধী দলনেতার কাছে, কয়েক বছর আগে আমরা দেখেছিলাম এই বিধানসভা ভাঙচুর হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নিয়ে হাতে দাঁড়িয়েছিলেন এবং তৃণমূলের নেতারা বিধানসভা ভাঙচুর করেছিল। গতকাল তিনি সেই প্রসঙ্গ তুলে বলছেন, আমি তো বিধানসভা ভাঙচুর করিনি। তার মানে কোনো কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমি তো কিছু করিনি। আমি ছোট করে জানি, আমরা দুজনকে জানি, মদন মিত্র সকালে কি বলে আর রাতে কি বলে তার কোনো ঠিক পাওয়া যায় না, কিন্তু বাংলার মানুষ তার কারণটা জানে। কিন্তু এইটা নিয়ে গবেষণার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় সকালে কি বলে 2 ঘন্টা পরে কি বলে তার কোনো মাথা মুন্ডু এক করতে পারবে না। না, উনার ভাবনা চিন্তার একটা দিকেই যায় যে টোটাল মসনাদে কিভাবে বসে থাকা যায়। না হলে পরিষ্কার বলতে পারে যে এই গরুটা দুধ দেয় তাললাতি খেতে হয়। উনি তো মুসলমান সমাজকেও গরুর চোখে দেখেন, আবার সেই গরুকেই কাটার মানে যা মুসলমান সমাজে যা নিদান রয়েছে তার পক্ষে উনি সওয়াল করেন। তো সুতরাং উনার টোটাল বিষয়টা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থান সবটাই কিন্তু ভোট ব্যাংককে টার্গেট করে। অর্থাৎ একদিকে সনাতনকে নিন্দা করা, সংখ্যালঘুকে প্রশংসা করা এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করা, এবং যে পরিস্থিতিগুলো আমরা বাংলার বুকে দেখতে পাচ্ছি সন্তু, তাহলে সবটাই তো তাহলে ভোট ব্যাংককে টার্গেট করে। অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলাম 4টার খবরে। আমাদের সঙ্গে অতিথিরা ছিলেন সন্তু। প্রত্যেককে ধন্যবাদ। কিন্তু হিন্দু সনাতন ধর্ম এবং ভারতবর্ষ সংস্কৃতি শেখাচ্ছে যে প্রত্যেককে আপন করে নেওয়ার কথা, সেটা আমরা জানি।
কিন্তু এটাও শেখাচ্ছে যখন কেউ পিঠ থেকে পেছন থেকে আক্রমণ করে তার জবাব কিভাবে দিতে হয়। চোখে চোখ রেখে জবাব দিয়েছে হিন্দু সনাতনীরা, চোখে চোখ রেখে জবাব দিয়েছে এই ভারতবর্ষ। ভুলে যাবেন না এটা শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, ভুলে যাবেন না এটা রামকৃষ্ণদেবের বাংলা, ভুলে যাবেন না এটা স্বামী বিবেকানন্দের বাংলা, আর ভুলে যাবেন না এটা নেতাজির বাংলা। আজ চা আড্ডা খবর এখানে শেষ করছি। এবার দেখুন হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।